সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে উচ্চ আদালতে ভার্চুয়াল কার্যক্রম শুরু, পক্ষে বিপক্ষে আইনজীবীরা। পাকিস্তানের অনুরোধে ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঢাকায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র, বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত মালদ্বীপ। দেশের উচ্চ আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল বলছেন এই ব্যবস্থা সাময়িক এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নেওয়া হয়েছে। বিপরীতে আইনজীবীদের একটি পক্ষ অনতিবিলম্বে ভার্চুয়াল পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন, অন্যথায় আদালত বর্জনের হুঁশিয়ারি দেন তারা। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহের 2 দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত হয়, যার প্রথম দিনেই আপত্তি ওঠে আইনজীবীদের একাংশ থেকে। মিছিল হয় হাইকোর্ট প্রাঙ্গণে। এই ব্যবস্থার বিরোধিতা করে বিচার কাজে ধীরগতি, কারিগরি সমস্যা ও দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের বিপরীতমুখী মন্তব্যের কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন, সরকারের পক্ষ থেকে যেখানে বলা হচ্ছে দেশে বড় কোনো জ্বালানি সংকট নেই, সেখানে আদালতের কার্যক্রম সীমিত করা অসামঞ্জস্যপূর্ণ। সরকার থেকে পরিষ্কার বলেছে কোনো জ্বালানি সংকট বাংলাদেশে নাই, সচিবালয় চলছে। আমরা এই গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করি, আমরাও মনে করি জ্বালানি সংকট নাই। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়। বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। এসব অভিযোগের জবাব দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি, বরং মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে। আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি আদালত ব্যবস্থাপনারা সুনির্দিষ্ট করে থাকেন। উনি মনে করেছেন সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট করলে সুবিধা হবে, সেই বিবেচনায় করে উনি এটা করেছেন। বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। তিনি আরও বলেন, এটি একটি সাময়িক পন্থা। জ্বালানির সংকট কেটে গেলে সপ্তাহের 5 দিনই স্বাভাবিক নিয়মে বিচার কাজ চলবে। এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। এটি একটি সাময়িক ব্যবস্থা এবং এই সাময়িক ব্যবস্থা যতদিন প্রয়োজন মনে করবেন উনি, তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে নিয়মিত আদালতেই এটা নিয়মিতভাবে আমরা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। এর আগে করোনা ভাইরাস মহামারীর সময় দেশে ভার্চুয়াল কোর্ট বসেছিল। এছাড়া ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বহু দেশে এ ধরনের আদালতের কার্যক্রমের উদাহরণ রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম ও সরবরাহ বাড়লেও তেল পেতে ভোগান্তি কমেনি। এখনও ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। হাসান নামের এক গ্রাহক কেরানীগঞ্জের কোনো পাম্পে তেল না পেয়ে এসেছেন আসাদ গেটে। তবে ভাগ্য খারাপ তার, এই পাম্পে তখন তেল বিক্রি বন্ধ। আমি অলরেডি আমাদের এলাকার 4টা পাম্প ঘুরে আসছি, ওখানে কোনোটাই তেল দিচ্ছে না। পরে বাধ্য হয়ে এখানে আসছি। আমাদের কষ্ট তো আসলে সরকার দেখে না, বাস্তবে তারা তো এসি গাড়িতে চলে, তারা কালো গ্লাস সানগ্লাস ব্যবহার করে, যার জন্য জনগণের কষ্ট আসলে তারা বুঝতে পারে না। মোস্ট এসেন্সিয়াল আমার অয়েলটা, তো আমার 20টা হলে আমার থাকতে হবে, আমার ওথলে থাকতে হবে। সেই সকাল 9টা থেকে এখনো এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে আমরা এই ভোগান্তি থেকে বাঁচতে চাই, এটা থেকে মুক্তি চাই। সরকারের পক্ষ থেকে বারবার তেলের সংকট নেই বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। শুধু কেরানীগঞ্জের হাসান নন, অনেককেই তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় তেলের জন্য। সংসদে বলতেছে তেলের অভাব নেই, বাস্তব চিত্র একদম রাস্তায় আসলে দেখবেন মানুষের দুর্ভোগটা কেমন।
সেটা তো কেউ সরকার তো উপলব্ধি করতেছে না, সরকার দেখতেছে না। ওনার গাড়িতে প্লাকার্ড আছে, উনি যাচ্ছে, উনি ভিআইপি ভাবে তেল নিয়ে যাচ্ছে। তো আমরা ভাই সাধারণ মানুষ, আমাদের সাধারণ চিন্তা ভাবনা করেন। আপনি মন্ত্রী আছেন, আরো 100 বছর থাকেন, আমাদের কোনো সে নাই। সমস্যাটা হচ্ছে আপনি আমাদের সাধারণ মানুষের, আমাদেরকে আপনি সমস্যায় ফেলাচ্ছেন কেন? অনেক অশান্তি লাগতে, অস্থির লাগতেছে, তবুও তো বাধ্য হয়ে তেলের জন্য দাঁড়াই আমরা থাকতেছি, লাইন ধরে আছি। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন শুরু হয়। 1.5 মাসের বেশি সময় পরও সেই চিত্র বদলায়নি। গ্রাহকরা বলছেন মূল সমস্যা শনাক্ত করে দ্রুত এর সমাধান করা উচিত। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। ইউনিসেফের সহায়তায় শিগগিরই সরকার 2 কোটি শিশুকে হামের টিকা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই অর্থ বছরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 190 জনে। এছাড়া 15 মার্চ থেকে নিশ্চিত হামে 38 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1229 জন এবং গত 15 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 27,164 জন। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 129 জন। গত 15 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3,934 জন। এছাড়া 15 মার্চ থেকে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 17,998 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 14,892 জন। দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে চীনের কুনমিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় দেশের চিকিৎসকরা চীনের চিকিৎসা পদ্ধতি, উন্নত প্রযুক্তির ব্যবহার ও সার্জারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। এছাড়া কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর চুক্তি হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সংগঠনের মহাসচিব সাইফুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। এছাড়া পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এমন পরিস্থিতিতে পরিবহন খাতে স্থিতিশীলতার জন্য জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2025-26 অর্থ বছরের জন্য বড় মৌসুমে 18,50,000 মেট্রিক টন ধান, চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 3 মে থেকে ধান, গম, চাল সংগ্রহ শুরু হবে, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। চলতি বড় মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য আগের মতোই বহাল রাখা হয়েছে। প্রতি কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দীর্ঘ 1.5 ঘন্টার বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের সংগ্রহ মৌসুমে 5 লাখ মেট্রিক টন ধান, 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 1 লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গমের ক্ষেত্রে আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের 8 থেকে 10 লক্ষ মেট্রিক টনের মতো আভ্যন্তরীণ উৎপাদন। এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি। জ্বালানি তেলের পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করার কথাও জানান তিনি। এতে অন্যান্য যানবাহন চালকদের সাথে বিশৃঙ্খলা তৈরি হবে না। বুধবার গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে চোরাচালানের জন্য আনা ভারতীয় শাড়ি, জিরা, আকাশমণি কাঠ, বাসমতি চাল, গরু ও গাঁজা জব্দ করা হয়। আটক পণ্যের মূল্য প্রায় 84,32,000 টাকা। নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে কয়েকজন দালালকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে র্যাব 11-র একটি দল এবং জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাচাই বাছাই শেষে দালাল মোজাম্মেল হক বাদুলকে 14 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আম্বিয়া ও রাসেলকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে 1000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। হাসপাতালের সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এবং পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এই তথ্য জানান। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এমন পরিস্থিতিতে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের অস্ত্র তৈরি সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে হরমুজ প্রণালীতে বুধবার অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ওমান উপকূলে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজে হামলার কারণে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ বা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আগামীকাল। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের 16টি জেলার মোট 152টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ 16টি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 1478 জন প্রার্থী। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের নির্ধারিত পরিচয়পত্র দেখিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এর মধ্যে ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগে তৃণমূলের 2 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। গাজায় সহিংসতা আবারও উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত 24 ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 21 জন। আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি সৈন্য এবং বসতি স্থাপনকারীরা অন্তত 11 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে পশ্চিম তীরে মঙ্গলবার 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন রামাল্লার পূর্বে অবস্থিত আল মুঘায়ের গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হন। খেলার খবর। ঢাকার সাফ কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে আসন্ন সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র। এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে বি গ্রুপে।
ভারতের গোয়ায় পর্দা উঠতে যাচ্ছে ৮ম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের। আগামী ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ড্র হয় আজ। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে হয় এই ড্র। র্যাঙ্কিংয়ে ভারত ও নেপাল শীর্ষ ২ অবস্থানে থাকায় তাদের রাখা হয়েছে ২ আলাদা গ্রুপে, আর বাংলাদেশ রয়েছে ৩ নম্বরে। এবারের আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ড্র অনুযায়ী এ গ্রুপে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে উচ্চ আদালতে ভার্চুয়াল কার্যক্রম শুরু, পক্ষে বিপক্ষে আইনজীবীরা। পাকিস্তানের অনুরোধে ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঢাকায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র, বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।